আমরা যতই অধ্যয়ন করি ততই আমরা আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি। অর্থাৎ আমরা যত শিখব তত আমাদের অজানাকে আবিষ্কার করতে পারব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের হাসান স্যার, বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন টপিকসের উপর বিজ্ঞান ক্লাস দিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো ফলো করছো এবং সেই অনুসারে কাজ করছো। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি অধ্যায়ে যাব, আরেকটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা এই সব জিনিসগুলো দেখবে, বুঝবে, শিখবে এবং এটা দরকার আমাদের যেমন শিক্ষার জন্য, ঠিক তেমনি আমাদের জ্ঞান অর্জনের জন্য, আমাদের দেশের জন্য, জাতি গঠনের জন্য এবং আমাদের নিজেদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো যাই আমাদের আজকের ক্লাসে বিজ্ঞান। দেখো, আমরা আজকের ক্লাসে যাব কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কি? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমরা দেখো যে আমরা চলে যাব আমাদের আজকের বিষয় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র অধ্যায়টা আমাদের আজকে প্রথম ক্লাস। তোমরা একটু মনে করো যে পরিপাকতন্ত্র কি। তোমরা নিশ্চয়ই এটা শুনে মনে করতেছো যে পরিপাকতন্ত্র আসলে পরিপাক প্রক্রিয়া। অর্থাৎ এই যে আমরা খাদ্য গ্রহণ করি, মুখছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ করি, মুখগহ্বরে খাদ্য চিবাই, চিবানোর পরে খাদ্যগুলো সেগুলো লালার সাথে মিশ্রিত হয়, মিশ্রিত হওয়ার পরে সেই খাবারগুলো পিচ্ছিল হয়, পিচ্ছিল হওয়ার পরে যখন পিচ্ছিল হওয়ার জন্যই আমরা খাবারগুলো গিলতে খুব সহজে খাবারগুলো গিলতে পারি। খাবারগুলো গিললে সেটা কি হয়? অন্ননালী হয়ে পাকস্থলিতে পৌঁছায়। পাকস্থলিতে পৌঁছানোর পরে পাকস্থলিতে নির্গত হয় কি? পরিপাক রস, যার প্রধান উপাদান কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হওয়ার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতেছে? ওই খাবারকে ভেঙে ফেলতেছে। খাবারকে অর্থাৎ কি? খাবারকে খাবারের মধ্যকার যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলোকে মেরে ফেলতেছে, খাবারকে নরম করে ফেলতেছে। নরম করে ফেলে যেটা তৈরি করতেছে সেটার নাম হচ্ছে কাইম। এখন দেখো, সেই কাইমটা তোমার কি পাকস্থলী থেকে চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত হচ্ছে, আর তোমরা নিশ্চয়ই মনে আছে, ক্ষুদ্রান্ত হচ্ছে ওই যে পেঁচানো নালিকা, পেঁচানো নালীগুলো। এই পেঁচানো নালীগুলো তোমার কি করতেছে? এই পেঁচানো নালীগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় খাদ্য ভাঙতেছে। অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য, ঠিক আছে, এগুলো ভাঙতেছে। ভেঙে সেগুলো কি হচ্ছে? আমাদের দেহে শোষিত হচ্ছে। অর্থাৎ আমাদের দেহে শোষণ প্রক্রিয়ার ফলে আমাদের সকল কোষে এই খাবারগুলো চলে যাচ্ছে, সেই খাবারগুলো ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে। এরপরে বাকি অংশ বৃহদন্ত্র দিয়ে মলদ্বার দিয়ে বাইরে নির্গত হচ্ছে। এই পুরো প্রসেসটাই কি? পরিপাক। আর এই পরিপাকের সাথে জড়িত সকল অঙ্গগুলোকে পরিপাকতন্ত্র বলে। আমরা একটু সংক্ষেপে জেনে আসলাম আজকে। এখন দেখো যে প্রথমে পরিপাক বলতে কি বোঝায়, পরিপাক জিনিসটা কি খেয়াল করব। দেখো, আমরা সাধারণত যে খাবারগুলো গ্রহণ করে থাকি সেই খাবারগুলো কি? জটিল খাদ্য। অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি সেই খাবারগুলো কিন্তু জটিল খাদ্য। অর্থাৎ তোমার কি? এই খাবারগুলো যেমন ধরো যে আমরা গ্রহণ করি কি কি? যেমন ভাত, মাছ, মাংস, দুধ, ডিম। আমরা যে এই যে ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, এই যে বিভিন্ন প্রকার খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি সেগুলো কিন্তু জটিল খাদ্য। এখন দেখো, এই খাবারগুলো সরাসরি কিন্তু আমাদের দেহের কোষগুলো গ্রহণ করতে পারে না। অর্থাৎ এই যে আমরা ভাত, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খেয়ে থাকি, এগুলো কিন্তু সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। এইগুলোকে ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত হওয়া প্রয়োজন। আর যে প্রক্রিয়ায় ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। যেমন দেখো, আমরা পরিপাক বলতে কি বোঝাচ্ছি? আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশই জটিল খাদ্য। এই জটিল খাদ্যদ্রব্যকে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। অর্থাৎ এই জটিল খাদ্য গ্রহণ করে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল অদগ্রণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাক আমরা কি বুঝলাম? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল ও অদগ্রণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক।
শিক্ষার্থী বন্ধুরা, তার মানে খেয়াল করো যে আমরা যেমন ধরো যে ভাত, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাই, শাকসবজি, ফলমূল এই সকলগুলো খাই, এগুলো কিন্তু জটিল খাদ্য উপাদান। এগুলো কি জটিল খাদ্য উপাদান। এই জটিল খাদ্য উপাদান যেমন দেখো, ভাত খেলে পরে শর্করা জাতীয় খাদ্যগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আমিষ জাতীয় খাদ্যগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, চর্বি জাতীয় খাদ্যগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। এরকম খাবারগুলো ভেঙে এমন কিছু ক্ষুদ্র অণুতে পরিণত হয়, যে ক্ষুদ্র অণুগুলো আমাদের কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে কি পরিপাক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এখন দেখো পরিপাক তন্ত্র কি। পরিপাক তন্ত্রটা কি? আসলে পরিপাক কাজের সাথে জড়িত সকল অঙ্গকে একত্রে পরিপাক তন্ত্র বলে। পরিপাক কাজের সাথে জড়িত সকল অঙ্গকে একত্রে পরিপাক তন্ত্র বলে। যেমন দেখো যে মুখছিদ্র, তারপরে মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলদ্বার, এই সম্পূর্ণ নাল অর্থাৎ নালী। এর সাথে দেখো আরও কি কি রয়েছে, আরও যেমন রয়েছে জিহ্বা, দাঁত, তারপরে মুখের মধ্যে রয়েছে লালা গ্রন্থি, পাকস্থলীতে রয়েছে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকারী গ্রন্থি, তারপরে অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় থেকে তোমার বিভিন্ন ধরনের অগ্নাশয় থেকে তোমার কি যে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাককারী বিভিন্ন ধরনের এনজাইম নির্গত হয়। ফলে দেখা যায় যে এই যে পরিপাকের সাথে জড়িত সব অঙ্গ মিলে অঙ্গকে একত্রে বলা হয়ে থাকে কি পরিপাক তন্ত্র। তোমাদেরকে তিনটা জিনিস শিখাই। একটা দেখো যে কোষ, কলা আর অঙ্গ এবং তন্ত্র, এই চারটা শব্দ একটু খেয়াল করো। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, আর টিস্যু হচ্ছে কি টিস্যু বা কলা। অনেকগুলো কোষ একই আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষ, একই আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষ যখন একই ধরনের কাজ করে, একগুচ্ছ একই আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষ যখন একই ধরনের কাজ করে, তখন ওই কোষ সমষ্টিকে টিস্যু বলে। অঙ্গ, অনেকগুলো টিস্যু মিলে একটি অঙ্গ গঠিত হয়। আবার তন্ত্র, অনেকগুলো অঙ্গ মিলে একটি তন্ত্র গঠিত হয়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছ পরিপাক তন্ত্রের সাথেও জড়িত রয়েছে অনেকগুলো অঙ্গ। আমরা দেখব কি কোন কোন অঙ্গগুলো পরিপাক তন্ত্রের সাথে যুক্ত রয়েছে। যেমন একটু লক্ষ্য করো, এখানে দেখো যে একটা চিত্র দিয়ে নিয়ে এসেছি, মুখগহ্বর, তারপরে দেখো অন্ননালী, এখানে দেখো যে পাকস্থলী, এটা হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে যকৃৎ, পিত্তথলী, তারপরে কি যে দেখো যে এই যে পেঁচানো নালিকা, এই পেঁচানো নালিকা হচ্ছে ক্ষুদ্রান্ত, এই পেঁচানো নালিকাগুলো এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই যে মোটা নালী, এই মোটা নালীটা কি বৃহদন্ত্র। বৃহদন্ত্রের আবার তিনটা অংশ দেখো, সিকাম, কোলন এবং মলাশয়। আর হচ্ছে কি এই যে বৃহদন্ত্রের শেষে যে অংশটা, এটাকে বলা হয় থাকে অ্যাপেন্ডিক্স। তোমরা জানো অনেকের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়, কারণ অ্যাপেন্ডিক্সে যখন অনেক সময় ময়লা আবর্জনা জমে গেলে সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রেই অ্যাপেন্ডিক্স দেখা যায় কি যে অনেকে অপারেশন করে ফেলে দিয়ে থাকে। তো তাহলে দেখো যে এই যে পায়ুছিদ্র এই পর্যন্ত, অর্থাৎ মুখগহ্বর, মুখছিদ্র থেকে এই অঙ্গগুলো সহকারে পায়ুপথ পর্যন্ত যে পরিপাক কাজের সাথে জড়িত এই সব অঙ্গগুলোকে একত্রে বলা হয়ে থাকে কি পরিপাক তন্ত্র। আমরা আর একটা চিত্র দেখি, দেখো যে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে অন্ননালী, তারপরে এই যে মোটা নালীটা, এই যে এটা হচ্ছে পাকস্থলী, এই যে পিছনের দিকে যে থলে আকৃতির যে অংশ, থলে আকৃতির অংশটা হচ্ছে পাকস্থলী। তারপরে এই যে পেঁচানো, এই যে তোমার হচ্ছে কি যে পেঁচানো যে নালীগুলো, চিকুন নালীগুলো পেঁচানো, সাদা সাদা পেঁচানো যে চিকুন নালীগুলো, সেগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। এবং এই মোটা নালীটা হচ্ছে কি যে বৃহদন্ত্র। তাহলে তারপরে দেখো যে এটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে, তোমার কি যে যকৃৎ, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অগ্নাশয়টা এই চিত্রে দেখা যাচ্ছে না। তো এই সকল অঙ্গগুলো মিলে হচ্ছে কি পরিপাক তন্ত্র। তার মানে পরিপাক কাজের সাথে জড়িত সব অঙ্গগুলো মিলেই পরিপাক তন্ত্র। লক্ষ্য করো আমি সংজ্ঞাটা দিয়েছি, যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের কিছু প্রশ্ন আছে। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। আমরা কি কি কারণে খাদ্য খাই,
খাদ্য কেন খাই, এগুলো কিছু প্রশ্নের মাধ্যমে আমরা কি কারণে খাদ্য খাই, আমরা কেন খাদ্য খাই, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাগুলোতে আসবে যে আমরা কেন খাদ্য খাই, কি কি কারণে খাদ্য খাই। আমরা কিছু প্রশ্নের মাধ্যমে এই সকল জিনিসগুলোর উত্তরের সন্ধান করব। তোমরা কিন্তু নিশ্চয়ই আমি যে উত্তরগুলো বলবো সেই উত্তরগুলো তোমরা খাতায় লিখবে। নাম্বার 1-এ দেখো, প্রথমেই রয়েছে আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি। আমাদের দেহে কি আসলে খাদ্যের প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে, কারণ খাদ্য ছাড়া আমাদের দেহে শক্তি উৎপন্ন হবে না। আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো পরিপাক হওয়ার পরে, অর্থাৎ ভাঙার পরে পাকস্থলীতে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের অংশের থেকে শোষিত হওয়ার পরে সেগুলো রক্তের মধ্যে দিয়ে সারা দেহে চলে যায়। সারা দেহে চলে গেলে সারা দেহের কোষগুলোতে পৌঁছায়। কোষগুলোতে পৌঁছালে পরে কোষগুলোতে যখন খাদ্য পৌঁছায়, পরবর্তীতে যখন আমরা শ্বাস নিলে রক্তের মধ্যে দিয়ে অক্সিজেনও পৌঁছায়। অক্সিজেন গিয়ে কি করে, সেই খাদ্যকে ভেঙে ফেলে, অর্থাৎ সেই খাদ্যকে জ্বালিয়ে দেয় বা জারিত করে। এই যে সেই খাদ্যকে জ্বালিয়ে দেয় বা জারিত করে, এই জ্বালিয়ে দেওয়া বা জারিত করার ফলে তখন কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। আর সেই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমরা যে বিভিন্ন প্রকার কাজগুলোতে যে শক্তি ব্যবহার করতেছি সেটা হচ্ছে ওই শক্তি। তার মানে আমাদের খাদ্যের প্রয়োজন আছে, খাদ্য ছাড়া আমাদের শক্তি উৎপন্ন হবে না, আমরা কাজ করতে পারবো না। অর্থাৎ আমাদের শক্তি নাই মানে যখন শক্তি থাকবে না তার মানে কি একজন সে প্রাণী, উদ্ভিদ হোক, জীবিত থাকতে পারবে না, তাই না? তাহলে দেখো যে খাদ্যের জন্য, অর্থাৎ আমাদের দেহের খাদ্যের প্রয়োজনীয়তা আছে। বুঝতে পেরেছ? এরপরে দেখো খ নম্বর প্রশ্ন, প্রধান 3 শ্রেণীর খাদ্যগুলো কি কি? তোমরা নিশ্চয়ই জানো খাদ্য উপাদান কয়টা। তোমরা জানো যে খাদ্য উপাদান হচ্ছে 6টা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। কয়টা? 6টা। খাদ্যের উপাদান কয়টা তাহলে? 6টা। এই 6টা খাদ্য উপাদানের মধ্যে প্রধান 3 শ্রেণীর খাদ্য কি কি? প্রধান 3 শ্রেণীর খাদ্য হচ্ছে শর্করা, আমিষ এবং চর্বি। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র এই যে 6 ধরনের, আমরা যে 6 প্রকার খাবার, এই 6 প্রকার খাবারের 6টা খাবারের উপাদান, ঠিক আছে, খাদ্য উপাদান যে 6টা, এই 6টার মধ্যে শুধুমাত্র শর্করা, আমিষ এবং চর্বি, এই 3টা উপাদানই কিন্তু আমাদেরকে শক্তি দিতে পারে। অন্যগুলো কিন্তু আমাদের শক্তি দেয় না। বুঝতে পারতেছি? তাহলে দেখো প্রধান 3 প্রকার শ্রেণীর খাদ্য কি? শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। বুঝতে পেরেছ? এরপরে আমরা চলে যাব হচ্ছে গ নম্বর প্রশ্ন। দেখো কিভাবে 3 শ্রেণীর খাদ্য আমাদের দেহের চাহিদা মেটায়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিভাবে 3 শ্রেণীর খাদ্য আমাদের দেহের চাহিদা মেটায়। ঠিক আছে, তাহলে দেখো যে 3 শ্রেণীর খাদ্যগুলোর মধ্যে কি? শর্করা। প্রথমে দেখো যে শর্করার কথা, শর্করা, আমিষ এবং চর্বি, এই 3 শ্রেণীর খাদ্য কিভাবে আমাদের চাহিদা মেটায়। প্রথমে দেখো শর্করার কাজ কি। শর্করা অর্থাৎ কি? যে গ্লুকোজ জাতীয় খাবার, আমরা যে ভাত, রুটি, ঠিক আছে, ভাত, রুটি এগুলো খেয়ে থাকি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। এই যে ফলমূল অর্থাৎ যে মিষ্টি জাতীয় আমরা যে খাবারগুলো দেখে থাকি, সেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে গ্লুকোজ বা শর্করা থাকে। ঠিক আছে, এখন দেখো যে এই খাবারগুলো কি, আমাদের শর্করার প্রধান কাজ হচ্ছে কি? শক্তি উৎপন্ন করা। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, আমরা প্রতিদিন ভাত খাই, অর্থাৎ প্রত্যেকদিন আমরা শর্করা জাতীয় খাবার কিন্তু খাই। আমরা ভাত হোক আর রুটি হোক, আমরা প্রতিদিনই কিন্তু আমাদের শক্তি পাওয়ার জন্য শর্করা জাতীয় খাদ্য কোনোটা না কোনোটা খেয়ে থাকি। হয় ভাত খাই, রুটি খাই বা আলু খাই, ঠিক আছে, বা ফলমূল খাই। এরকম ধরো যে ফল হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যগুলো আমরা খেয়ে থাকি। তো দেখো যে তাহলে শর্করার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা। আমিষ জাতীয় খাদ্য আসে। আমিষের প্রধান কাজ কি? আমিষ ভেঙে কি হয়? আমিষ ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আমিষ যেমন ধরো যে তোমার হচ্ছে মাছ মাংস হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। মাছে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। আমিষ ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষের কাজ কি? আমাদের দেহের রোগ প্রতিরোধ করা এবং ক্ষয় পূরণ করা। অর্থাৎ আমাদের দেহের কোনো ক্ষত স্থান তৈরি হলে সেই সকল স্থানগুলো পূরণ করে আমিষ জাতীয় খাবার। অর্থাৎ আমাদের দেহের রোগ প্রতিরোধ করে, পাশাপাশি ক্ষয় পূরণ করে, অর্থাৎ ক্ষত স্থান পূরণে কাজ করে, এবং আমিষ জাতীয় খাদ্য ভেঙেও শক্তি উৎপন্ন হয়ে থাকে। তারপরে তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে
চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য কি? আমরা কিন্তু চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য অনেক কম পরিমাণ খেয়ে থাকি। চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য অধিক পরিমাণে খাওয়ার দরকার হয় না। অধিক পরিমাণে খেলে এটা শরীরের জন্য ক্ষতি হতে পারে। সেই জন্য চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয়। তো চর্বি বা স্নেহ জাতীয় খাদ্যগুলো তোমার কি যে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি? চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য, এবং পাশাপাশি চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয় বা শক্তি নির্গত হয়, যা আমাদের কাজে লাগে। তাহলে নিশ্চয়ই গ নম্বর প্রশ্নটা বুঝতে পারলে যে 3 শ্রেণীর খাদ্য আমাদের দেহে কিভাবে চাহিদা মেটায়। ঘ নম্বর দেখো, ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কি? ভিটামিন কি? তোমাদেরকে আগে প্রথমে শিখতে হবে ভিটামিন কি। ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ, অর্থাৎ ভিটামিনটা কি? ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ। খাদ্যের অতি সূক্ষ্ম কণিকাকে ভিটামিন বলে, বা ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ। যেমন তোমরা শুনেছো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ঠিক আছে? এই যে বিভিন্ন প্রকার ভিটামিনের কথাগুলো শুনে থাকো, খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে। খাদ্যে অতি সামান্য পরিমাণে এই ভিটামিন থাকলেও এর কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন কি করে? আমাদের দেহকে রোগ প্রতিরোধী করে। যেমন ধরো যে ভিটামিন এর অভাব হলে অনেক রোগ হয়ে থাকে। যেমন আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ঠিক আছে? এরকম দেখো যে ভিটামিনগুলোর অভাব হলে বিভিন্ন প্রকার রোগে আমাদের শরীর বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারে। তার মানে ভিটামিন আমাদের দেহকে রোগ প্রতিরোধী করে। খনিজ লবণের কি প্রয়োজনীয়তা আছে? খনিজ লবণ কোথায় থেকে পাই? যেমন দেখো, খনিজ লবণ সাধারণত আমরা শাকসবজি, ফলমূল, এইসব জাতীয় খাবারগুলো থেকে আমরা খনিজ লবণ পেয়ে থাকি। খনিজ লবণগুলো আমাদের কি কাজ করে? দেখো, আমাদের দাঁতের গঠন, হাড়ের গঠন, পেশির কার্যাবলীতে, এই যে আমরা যে কাজ করতেছি পেশির কার্যাবলীতে, অস্থির গঠন, অস্থি বা হাড়ের গঠনে, ঠিক আছে, পেশির গঠনে, এই সকলগুলোর গঠনে কাজ করে কি? খনিজ লবণ। তার মানে আমাদের ভিটামিন এবং খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো নাম্বার 80, হজম হয় না এমন আঁশযুক্ত খাবারের প্রয়োজনীয়তা কি? কি ধরনের খাবারে এটা পাওয়া যায়? হজম হয় না এমন আঁশযুক্ত খাবারের কি প্রয়োজনীয়তা আছে? যেমন আমরা দেখো অনেক ফলমূল, শাকসবজি খেয়ে থাকি, যেগুলোতে রয়েছে সেলুলোজ বা আঁশ জাতীয় পদার্থ। এই আঁশ জাতীয় পদার্থ কিন্তু মানে আমাদের খাওয়ার দরকার আছে কি? অবশ্যই আছে। এই আঁশ জাতীয় খাবারকে আমরা বলে থাকি হচ্ছে রাফেজ কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফেজ কি করে? রাফেজ কিন্তু আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রে হজম হয় না, অর্থাৎ এই আঁশগুলো আমাদের শরীরে হজম হয় না। যেমন ধরো যে তোমার হচ্ছে কি যে ফলমূল, শাকসবজির যে বীজের কোট, এইগুলো কি আমাদের শরীরে হজম হয় না। এগুলো হচ্ছে রাফেজ জাতীয় খাবার। এই রাফেজ জাতীয় খাবার কি করে? মল তৈরিতে সহায়তা করে। রাফেজ জাতীয় খাবারগুলো মল তৈরিতে সহায়তা করে। রাফেজ জাতীয় খাবারগুলো ঠিকঠাক মতো গ্রহণ করলে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যাগুলো নির্মূল হয়, অর্থাৎ পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক আছে? তার মানে রাফেজ জাতীয় খাবার বা হজম হয় না এমন আঁশযুক্ত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসি লালা কি। তোমরা নিশ্চয়ই এখনই এটা শুনেই তোমাদের মনে পড়ে গেছে আসলে লালা জিনিসটা কি, তাই না? লালাটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে মুখের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে লালা। আসলেই দেখো, তুমি একটু লক্ষ্য করো তোমার সবচেয়ে প্রিয় কোনো একটা খাবারের কথা মনে করো। তুমি দেখো, মনে করলেই তুমি তোমার প্রিয় খাবারের তোমার তো সামনে আসে নাই, প্রিয় খাবারটা তোমার সামনে আসে নাই, অথচ তুমি মনে করলেই দেখো তোমার মুখের মধ্যে ভিজে যাবে। কেন ভিজে যায়? কারণ দেখো, আমাদের মুখের জিহ্বার 2 সাইডে রয়েছে লালা গ্রন্থি। কয় জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। এই লালা গ্রন্থি কি করে? খাদ্যকে তোমার কি পিচ্ছিল করে, খাদ্যকে গিলতে সাহায্য করে। এবং এই লালা গ্রন্থিতে তোমার কি যে
এনজাইমও রয়েছে যা শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে ফেলতে পারে। তো তাহলে খেয়াল করো, এই যে 3 জোড়া লালা গ্রন্থি যেগুলো তরল পদার্থ নির্গত করতেছে সেটাই হচ্ছে লালা। আমরা একটু দেখে নিই। লক্ষ্য করো, লালা হচ্ছে এক প্রকার বর্ণহীন তরল পদার্থ, অর্থাৎ আমাদের মুখে যে লালাটা আসে সেটা কিন্তু বর্ণহীন, তাই না? যেমন পানি হচ্ছে বর্ণহীন, লালাও কিন্তু বর্ণহীন। দেখো, মুখের পিছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে। লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে। লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। বুঝতে পারলে? এখন দেখো, লালাই হচ্ছে কি, তাহলে আমরা বুঝলাম যে আমাদের মুখগহ্বরের অর্থাৎ যে জিহ্বার 2 সাইডে যে লালা গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত বর্ণহীন তরল পদার্থ হচ্ছে লালা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এনজাইম বলতে কি বোঝায়? এনজাইম কি? যেমন বললাম যে লালায় হচ্ছে একটা এনজাইম রয়েছে। লালায় যে এনজাইম রয়েছে তার নাম হচ্ছে টায়ালিন। এখন খেয়াল করো যে এনজাইম কি জিনিস। আমি তোমাদেরকে সাপোজ কিছু বিষয় বলি। যেমন দেখো যে কোনো একজন ব্যক্তি মনে করো কাজ নিজে করে না, কিন্তু সে অন্যদেরকে কাজ করাতে সাহায্য করে, কিন্তু কাজ শেষে সে নিজে অপরিবর্তিত থাকে। এমন কোনো পদার্থ হচ্ছে এনজাইম। অর্থাৎ যে সকল বস্তু, সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সকল বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করায় কিন্তু বিক্রিয়া শেষে সে নিজে অপরিবর্তিত থাকে, সে সকল বস্তুকে এনজাইম বলে বা এনজাইম বলে। তো দেখো যে এনজাইম বলতে কি বোঝায় এবং এনজাইমের ধর্ম আমরা শিখব। দেখো, এনজাইম হলো এমন একটি বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে, কিন্তু নিজে অংশ নেয় না এবং অপরিবর্তিত থাকে। খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে, কিন্তু নিজে অংশ নেয় না এবং অপরিবর্তিত থাকে। নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম ভালো কাজ করে, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত। যেমন তুমি লক্ষ্য করো যে গরমের দিন আসলে, যখন গরমের দিন তখন কিন্তু আমাদের ক্ষুধা লাগে একটু বেশি। কারণ কি, যে গরমের সময় ধরো যে একটু পরিশ্রমও বেশি হয়, পাশাপাশি ধরো যে তোমার কি, যে এনজাইমগুলো কাজও করে বেশি। অর্থাৎ বিভিন্ন খাদ্য উপাদান ভাঙার যে এনজাইমগুলো, সেগুলো একটু তুলনামূলক কাজও করে বেশি। কিন্তু শীতের সময় তুমি খেয়াল করো, আমরা খাবার গ্রহণ করি কম, আবার এনজাইমগুলোর ধরো যে অ্যাক্টিভিটিটাও কিছুটা কমে যায়। তো এই জন্য দেখো যে নির্দিষ্ট এনজাইমগুলো নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। অর্থাৎ যেই সকল এনজাইমগুলো যেই তাপমাত্রায় কাজ করে, ওই এনজাইমগুলো কাজ করার জন্য ওই নির্দিষ্ট তাপমাত্রাই দরকার হয়। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ এক এক ধরনের এনজাইম এক এক ধরনের কাজ করে। যেমন টায়ালিন, তো মনে করো যে টায়ালিন এনজাইম কি করে, সে হচ্ছে শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে, টায়ালিন এনজাইম। যেমন দেখো যে এখানে রয়েছে ট্রিপসিন এনজাইম, শুধুমাত্র আমিষের উপর ক্রিয়া করে। এখানে ক্রিয়া নাই, এখানে হবে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের উপর ক্রিয়া করে। তার মানে এনজাইমের ধর্মগুলো আমরা দেখলাম যে নিজে অংশ নেয় না, কাজ সংগঠিত করায়, কাজ শেষে অপরিবর্তিত থাকে, নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইম ভালো কাজ করে এবং নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। দেখো, শর্করা জাতীয় খাদ্য চিবানোর পর মুখে রাখলে মিষ্টি লাগে কেন? তোমরা কি কখনো খেয়াল করেছো যে পাউরুটি বা রুটি খানিকটা চিবিয়ে মুখে রাখলে দেখবে যে মিষ্টি লাগতেছে? কেন লাগতেছে? কারণ যখন আমরা পাউরুটি বা রুটিকে যখন চিবাইলে পরে তখন কি হয়, তার সাথে লালা মিশ্রিত হয়। আর লালায় এক ধরনের এনজাইম রয়েছে যার নাম হচ্ছে টায়ালিন কি করতেছে, এই শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করতেছে, অর্থাৎ চিনিতে বা গ্লুকোজে পরিণত করতেছে। ফলে চিনি বা গ্লুকোজ, যখন দেখো যে চিনি বা গ্লুকোজ আমাদের জিহ্বার সাথে লাগলেই কিন্তু আমরা মিষ্টি অনুভব করি না? করি। তাহলে দেখো যে যখন আমরা রুটি চিবাইলে পরে রুটির সাথে লালা মিশ্রিত হয়। লালা মিশ্রিত হলে সেই লালার টায়ালিন এনজাইম রুটির শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে।
ফলে কিছু সময় চিবায় টিপে অল্প সময় মুখের মধ্যে রাখলেই রুটিটা মিষ্টি লাগে। বুঝতে পেরেছ? এই জন্যই দেখো যে আমরা দেখতেছি যে শর্করা জাতীয় খাদ্য চিবানোর পর মুখে রাখলে মিষ্টি লাগে কেন। দেখো, লালার এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় বা মল্টোজে পরিণত করে। এই কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছু সময় মুখে রাখলে মিষ্টি লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখেছি। একটি বাড়ির কাজ নাও। দেখো যে বাড়ির কাজের মধ্যে অর্থাৎ কাজগুলো করে ইনবক্স করবে, কাজগুলো করে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবে। কাজ দেখো যে আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি, খ নম্বর ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কি, গ নম্বর আঁশযুক্ত খাবারের প্রয়োজনীয়তা কি। এই সবগুলো উত্তরই আমি তোমাদেরকে বলেছি। সবগুলো উত্তরই সুন্দরভাবে করে খাতায় লিখে ছবি উঠায়া কমেন্ট বক্সে দিয়ে দিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখলাম। অর্থাৎ কি, তার মধ্যে মনে করো যে আমরা শিখেছি পরিপাক কি, পরিপাকতন্ত্র কি, তারপরে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, তারপরে হচ্ছে কি খাদ্য, তারপরে কি খাদ্য কিভাবে হজম হয়, খাদ্যের প্রয়োজনীয়তা, শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা, আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা, তারপরে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা, ভিটামিন খনিজ লবণের প্রয়োজনীয়তা, রাফেজের প্রয়োজনীয়তা পড়েছি। তারপরে হচ্ছে এনজাইম কি শিখেছি, এনজাইম কি কাজ করে, লালা কি শিখেছি। তারপরে খাবার আমাদের মুখে রাখলে মিষ্টি লাগে কেন। এরকম দেখো যে আমরা অনেকগুলো ইনফরমেটিভ তথ্য আমরা আজকে ইনফরমেটিভ বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। সবাই আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে ধরো যে অবশ্যই আমার এই ক্লাস নেওয়া সার্থক হবে। তোমরা যদি কোনো টপিকসটা না বুঝে থাকো তাহলে আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।